নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। জনমত, আপনাদের মতামতের উপর ভিত্তি করে জনমত আজ ক্রমশ দিনের পর দিন জনপ্রিয়তা পাচ্ছে। আপনারা আরও বেশিভাবে অংশগ্রহণ করুন। আর+এর বুম বিভিন্ন জায়গায় যাচ্ছে, আপনাদের মতামত যেমন নিচ্ছে। আপনারা দূরভাষের মাধ্যমে ফেসবুকে যখন স্ট্রিমিং হচ্ছে আপনারা মতামত জানান, কারণ আপনাদের মতামতকে কেন্দ্র করেই গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের আগামী রাজনীতি যাতে পরিচালিত হয় সেই ব্যবস্থাই আমরা করছি, এটা মাথায় রাখবেন। এখানে উভয় পক্ষের স্বার্থ নিবিড়ভাবে সংযুক্ত। ভারতবর্ষের নির্বাচন হচ্ছে পঞ্চম দফার নির্বাচন। এই পঞ্চম দফার নির্বাচনের সাথে সাথে প্রায় সমস্ত রাজ্যের নির্বাচন প্রক্রিয়া ক্রমশ গুটিয়ে আসছে। পড়ে থাকছে শুধু পশ্চিমবঙ্গ, বিহার আর উত্তরপ্রদেশ। এই বিহার, উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেমন একটা বড় ভূমিকা রাখতে চলেছে আগামী সময়টায়। তার কারণ এই দীর্ঘকালীন এই প্রক্রিয়ায় নির্বাচনের শুরুতে যেরকম মনে হচ্ছিল যে উত্তরপ্রদেশে একদিকে রাম মন্দিরের উদ্ঘাটন, ভগবান শ্রী রামচন্দ্রকে অধিষ্ঠান করার মধ্যে দিয়ে ভারতবর্ষে এক তীব্র হিন্দুত্বের লহর তৈরি হবে, কিন্তু নির্বাচন শুরু হবার পর থেকেই যে ছবিগুলো সামনে আসছে তাতে বোঝা যাচ্ছে যে একই অস্ত্রে বারবার শান দেওয়া হচ্ছে। ধর্মীয় মেরুকরণের যে প্রশ্ন প্রবলভাবে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, যে সমস্ত ওবিসিদের কাছ থেকে সম্পত্তি নিয়ে দিয়ে দেওয়া হবে হচ্ছে একটি বিশেষ সম্প্রদায়কে। এই বিশেষ সম্প্রদায় এবং হচ্ছে একটি নির্দিষ্ট সম্প্রদায়, এই কথা বললেই লোকে বুঝতে আর কারোর অসুবিধা হয় না। এবং এইভাবে হচ্ছে একদিকে হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, এরকম যেমন চলতে থাকছে, এবং তার সাথে সাথে বিশেষ সম্প্রদায় বলে তাদের অধিক সুবিধাভোগী তারা অনেক কিছু, এবং যে কথাগুলো এসেছে তা অতীতের ভারতবর্ষের নির্বাচনে কদাপি আসেনি। ধর্মীয় ভিত্তিতে দেশটা ভাগ হয়েছিল, এটা সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং সেখানে মুসলিম লীগ তার দায়িত্ব অস্বীকার করতে পারে না। দ্বিজাতি তত্ত্বে যে বীজ বৃক্ষ রোপিত হয়েছিল, যে বীজ, তা আজকে কিন্তু এক মহিরুহর আকার ধারণ করেছে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিভিন্ন বিষয় নিয়ে বলাও যেমন দরকার, তার সাথে আপনাদের মতামতও দরকার। বহু জায়গায় মানুষ এগিয়ে আসছেন, সোচ্চারে বলছেন তাদের অভাব অভিযোগের কথা, তাদের জীবন যন্ত্রণার কথা। এই তো চাই। স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত, অমৃতকাল অতিক্রান্ত, এবং তারপর যখন এই কথাগুলো আসছে সোচ্চারে, তখন নিঃসন্দেহে ভেবে দেখার বিষয় বই কি। আজও ভাববো, এবং আপনারাও আমাকে সহযোগিতা করবেন। টেলিফোনের লাইন আপনাদের জন্য খুলে দেবো। আগামীকাল ভোট আছে, বিতর্ক হবে, কিন্তু আজ আপনাদের কথা বেশি করে শুনতে চাইব। কী বিষয়ের উপর শুনতে চাইব সেটাই এবার আপনাদেরকে দেখাবো। এই বিষয়ের উপর আজকে আমাদের প্রশ্ন আবর্তিত হবে। সাধু সন্তদের সঙ্গে রাজনীতি যোগের প্রশ্ন উঠছে কেন? এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ নিয়ে বিতর্ক শুরু হয়েছে, এবং আজকে প্রধানমন্ত্রী কড়া ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়েছেন, নিশানা করেছেন। সাধু সন্তদের সঙ্গে রাজনীতি যোগের প্রশ্ন উঠছে কেন, এই বিষয়ে আপনারা আপনাদের মতামত দেবেন জনমতে। ফের ধর্মীয় মেরুকরণের সুর মোদির কণ্ঠে, কিসের ইঙ্গিত? তিনি বলেছিলেন, হিন্দু মুসলমান যেদিন আমি করব তাহলে সার্বজনিক জীবনে থাকার আমি যোগ্যই নই। বলার পর তিনি বললেন, তারপরে আবার সেই হিন্দু মুসলমান অস্ত্রেই কিন্তু শান পড়ছে, বারবার করে এই শানটা আসছে। কেন এটা হচ্ছে? কোথাও কি এক জায়গায় স্টিক থাকার মতো পরিস্থিতি আজকে নেই? কোথাও কি ভোট ব্যাংক, ভোট, বারবার সে কথাটাই বলছি। প্রথম দফাগুলো যদি দেখা যায় বিভিন্ন রাজ্যে, কোন কোন রাজ্য সেগুলোও বলে দিয়েছি। আপনারা জনমতে পুরনো ক্লিপিংসগুলো দেখুন, 10 দিনের ক্লিপিংস দেখলেও আপনারা বুঝে যাবেন। পূর্বাভাস ইতিমধ্যেই দিয়ে রেখেছি। খার্গে বনাম অধীর রঞ্জন, নতুন সমীকরণ। পরিষ্কার বলেছেন যে এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, এবং যদি তাদের কথা না শোনা হয়, অর্থাৎ যে কংগ্রেসের যে
বডি আর কি, সর্বোচ্চ বডি হচ্ছে কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটি এবং হাইকমান্ড, সে হাইকমান্ড আমরাই, এবং আমাদের বক্তব্য না শুনলে, যে শুনবেন না তাকে চলে যেতে হবে। কিন্তু পরক্ষণে যে অধীর রঞ্জন চৌধুরী তার নাম, তিনি যে দমবেন না তার ইঙ্গিত তিনি দিয়েছেন, আজও দিয়েছেন, প্রেস কনফারেন্স করে তিনি তার বক্তব্য নিয়েছেন। এই খার্গে বনাম অধীর, এই সমীকরণটা ঠিক কী, এই নিয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই দিতে পারেন। আমি প্রথমে একটু দেখাবো যে আজকে পুরুলিয়ার জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি ঠিক বলেছেন। তার কারণ মুখ্যমন্ত্রী আগের দিন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, বিশেষভাবে একজন মহারাজ সম্পর্কে তার যে মন্তব্য, সেই মন্তব্য এবং রামকৃষ্ণ মিশন এবং ইসকনের জন্য মুখ্যমন্ত্রী কি করেছেন সেটা যেমন বলেছেন, এবং তার সাথে বলেছেন তারা ভোট দেন না, কিন্তু ভোটের ক্ষেত্রে প্রভাবিত করার চেষ্টা করছেন এক অংশ সাধু সন্তদের দিকে নিশানা করেছেন। তার জবাব আজ কড়া ভাষায় দিয়েছেন প্রধানমন্ত্রী। কি বলেছেন শুনবো। चुनाव में बंगाल के लोगों को डराने, धमकाने, हिंसा कराने वाली टीएमसी सरकार ने इस बार सारी हदें पार कर दी है। आज देश और दुनिया में इस्कॉन, हरे कृष्ण हरे राम वाले, फिर रामकृष्ण मिशन जो स्वामी विवेकानंद जी ने बनाया था, और भारत सेवाश्रम संघ सेवा और सदाचार के लिए पूरी दुनिया में जाने जाते हैं। वे भारत का नाम रोशन करते हैं। लेकिन आज बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है, खुले मन से चेतावनी दे रही है। दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं, और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है। बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है। इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए चुनाव में। আমরা শুনলাম প্রধানমন্ত্রীর বক্তব্য, এবং গতকাল যে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন সেটাও শুনবো, কিন্তু ইতিমধ্যে জনমতে আমাদের মধ্যে যোগ দিয়েছেন অনিক রায় ব্যারাকপুর থেকে। অনিকবাবু, আপনার জন্য জনমতে ফোন লাইন অন করছি, বলুন। হ্যাঁ স্যার, আমি আপনাদের কাছে অনেকবার ট্রাই করেছি, সুযোগ পাইনি, তো যাই হোক আজকে একটু সুযোগ পেয়েছি। আপনাদের এই কথার মধ্যে আমি এই রাম ভক্তদের সম্বন্ধে একটা কথা বলতে চাই। বলুন। তো আমিও রাম ভক্ত, আমি রাম বাইরে নই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাম তার রাজত্বে নিজের স্বার্থের জলাশয় দিয়ে তিনি 14 বছর বনবাসী গিয়েছিলেন, এবং তিনি সত্যিকারের একজন মানে কি বলবো প্রজাভক্ত ছিলেন, এবং উনি প্রজার জন্যই সবসময় সমস্ত সমস্যা সমাধানের জন্য উনি জীবনটাকে উৎসর্গ করেছেন। তো আমাদের যিনি রাম ভক্ত, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, উনি তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে রাম মন্দির বানিয়েছেন, এবং সেই রাম মন্দির বানানোর পেছনে যে কোটি কোটি টাকা খরচ করেছেন, সেই কোটি টাকার অংশগ্রহণে একটা ভিখারিও আছে, আর একজন কোটিপতি ব্যবসায়ীও আছে। কিন্তু উনি আগের নির্বাচনে আমি দেখেছি বহু গরিব মানুষের বাড়িতে পাত পেতে ওনার সেকেন্ড হ্যান্ড কমান, পাত পেতে অনেক মানে দেখিয়েছেন, সহানুভূতি দেখিয়েছেন। সেই গরিব মানুষগুলোর বাড়িতে একবারে কি খোঁজ নিয়ে দেখেছেন যে এই গরিব মানুষ বাড়িতে আমি একদিন পাত পেতে খেয়ে গেছি, এখন কি তারা কেমন আছে, তারা সুখে আছে না শান্তিতে আছে, কিভাবে তাদের জীবনযাপন চলছে,
উনি কি একবারও খবর নিয়ে দেখেছেন এই নির্বাচনে? এইটাই আমার প্রশ্ন। অনিকবাবু, আপনার এই যে বিশ্লেষণ সংক্ষিপ্ত, নিঃসন্দেহে, তবে একটা কথা একটু বলে দিই, রামভক্ত তো আমরা সকলেই, কিন্তু আপনি যেটা বললেন, মোদিজি রামভক্ত শুধু নন, উনি নিজেকেও, ওনার অনেকে বলেছেন উনি রামের অবতার, তাকে অনেকে অবতার হিসাবে চিহ্নিত করেছেন। সুতরাং ভক্ত হয়তো আমরা, কিন্তু উনি কিন্তু শুধু ভক্ত নন, ওনাকে অবতার বলে বিজেপির অনেক নেতা কিন্তু তাকে সম্বোধন করেন। ধন্যবাদ অনিক রায়, আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। আমি একটু যাব হচ্ছে পরবর্তী জনমতে যিনি আছেন, যাওয়ার আগে একটু মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ভারত সেবাশ্রম সংঘ, মহারাজ নিয়ে এবং রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে তার যে ভূমিকা, এটা আমরা অনেকেই দেখেছি বিরোধী দলনেত্রী থাকাকালীন, বিশেষভাবে বেদী ভবনের জন্য তার যে লড়াইটা, সেই সময় বাংলার সংবাদ মাধ্যমের বহু সাংবাদিক সরাসরিভাবে প্রত্যক্ষ করেছেন এবং তিনি কিছু স্মরণ করিয়ে দিয়েছেন, এবং ইসকন নিয়ে যার উত্তর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন। ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী, সেটাও একটু আপনাদেরকে শোনাবো। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে। ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে। একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রভাবিত করার যে অভিযোগ মুখ্যমন্ত্রী করলেন, সেটা নিঃসন্দেহে আমরা কেউই অবগত ছিলাম না, কেউই অবগত নই। তার কারণ হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খুব প্রাইভেট, যারা দীক্ষা নিচ্ছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর জনসভায় দাঁড়িয়ে, নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে এই সরাসরি অভিযোগ। কার্তিক মহারাজ তিনি আদালতে যাবেন, এই বিষয়ে প্রতিবেদনে আমি আসবো। তবে জনমতে এই মুহূর্তে আমাদের মধ্যে যোগ দিয়েছেন সুমনা পণ্ডিত বেহালা থেকে। সুমনা দেবী, আপনার জন্য ফোন লাইন অন করছি, বলুন। হ্যাঁ, বিজেপি 10 বছরে ক্ষমতায় থেকে ধর্মের ভিত্তিতে ভোট চাওয়া ছাড়া আজকে কি চাওয়ার নেই। ধর্ম ছাড়া ওনারা যে সনাতন ধর্মের রক্ষা করার যে আহ্বান জানাচ্ছেন, সনাতন ধর্ম বলতে ওনারা কি বোঝেন? আমরা তো হিন্দু, আমরাও বাড়িতে পুজো আর্চা করি, কিন্তু আমরা তো সনাতন ধর্ম কি বুঝতেই পারছি না। সনাতন ধর্ম মানে কি বাল্যবিবাহ, বহু বিবাহ, নারীদের শিক্ষা না দেওয়া, সতীদাহ প্রথা ফিরিয়ে আনা? আমরা হচ্ছি রামকৃষ্ণ, বিবেকানন্দ, চৈতন্যদেব, রামমোহনের আমরা নবজাগরণের সন্তান। আমরা জানি যে সনাতন ধর্ম তারা এইসব কুপ্রথাগুলো বন্ধ করেছিলেন। তো ওনারা সারা দেশে যেভাবে শুধু ধর্মের ভিত্তিতেই ভোট চাইছেন, মানুষের সমাজকে ভাগ করে দিয়েছে, মিডিয়ার দ্বারা একটা ন্যারেটিভ সৃষ্টি করেছে। ভারতের মানুষ এমন ভাবে ভোট দিন যেন ধর্মের ভিত্তিতে ভোট চাওয়া এই বিজেপি। আর কোনোদিন ভারতে ধর্মের ভিত্তিতে ওনারা ক্লিন পলিটিক্স করুন। আর বাংলারও মানুষ এমন ভাবে ভোট দিন যেন বাংলায় এই ধর্মের ভিত্তিতে শুধু ভোট চাওয়া। মানুষকে শিক্ষা, নিজেদের প্রতিদিনকার যে সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, এই যে ওষুধের দাম
বাড়ছে এত, এইসব থেকে মানুষের নজরকে ডাইভার্ট করার জন্য এই যে ধর্মকে ব্যবহার করা, এগুলো বাংলার মানুষ আশা করি নিশ্চয়ই বাংলা সচেতন নবজাগরণের সন্তানই বলার দরকার। এই জন্যই ওনারা এখানে দাঁড়াতে পারছেন না। তারা যেন সেইভাবেই এনাদেরকে বিদায় দেওয়ার জন্য দেন আসন্ন ভোটে। নমস্কার, রাখছি। হ্যাঁ, সুমনা পণ্ডিত যে কথা বললেন, খুব গুরুত্বপূর্ণ একটি কথা তিনি বললেন, যে কথাটা হচ্ছে যে আজকের বাংলার মানুষ যারা, বাঙালি যারা, বা বাংলার মানুষ বা এই দেশের মানুষ আরও বৃহত্তর অর্থে, তারা তো নবজাগরণেরই সন্তান। যে নবজাগরণের ক্ষেত্রে রামমোহন রায়, বিদ্যাসাগর কি অপরিসীম কাঠখড় তারা পুড়িয়েছিলেন, যে একেবারে কুসংস্কারাচ্ছন্ন একটি জাতিকে একেবারে আলোকপ্রাপ্ত করার যে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প, সেই সংকল্পের মধ্যে কোথাও কি এই প্রশ্ন এখন আসতে পারে? স্বাভাবিক, বহু মন বিক্ষুব্ধ হচ্ছে। এত ধর্মের মেরুকরণের যে চেষ্টা বিভিন্ন ক্ষেত্রে, এই 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 ক্ষেত্রে এটা কিন্তু দেশবাসীর একটা বড় অংশ কি ভালোভাবে নিচ্ছে? বিভিন্ন জায়গায় তরুণ সমাজের ভোটদানের প্রক্রিয়া কি ঠিক রয়েছে? যারা সেফোলজি করেন, যারা নির্বাচনে বিশ্লেষক হচ্ছেন, বা যারা যারা আজকে মিডিয়ার কাজ করেন, প্রত্যেকের কাছে এই বিষয়টা খুব চিন্তার, গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। যে ধর্ম তো মানুষের ব্যক্তিগত পালনের বিষয়, ব্যক্তিগত অভিরুচি পালনের বিষয়, এবং হিন্দু ধর্মের যে গভীরতা, সেই গভীরতা তো এই শিক্ষায় দেয় আলোকপ্রাপ্তির কথা, চৈতন্যময় জগতের কথা। অমৃতস্য পুত্রা, উপনিষদ বলছে আমরা সকলে অমৃতের সন্তান। এটাই তো ধর্ম, আমাদের হিন্দু ধর্ম শিখিয়েছে। কিন্তু আজকে যা শুনছি, একেবারে নির্বাচনেও নেমে গেছেন মুখ্যমন্ত্রী, যা বলছেন। কার্তিক মহারাজের প্রতিবেদনে আসবো, কিন্তু তার আগে জনমতে আরও একজন আমাদের মধ্যে যোগ দিয়েছেন। কে বলছেন একটু? সুজয় বালা, আপনাকে স্বাগত জানাচ্ছি, বলুন। ব্যাপার হচ্ছে, শোনেন, আমার কথা হচ্ছে ধর্ম কোনো কথা না। কে কোন ধর্ম করলো, কে কোন রাজনীতি করলো, সেটা বড় কথা না। বর্তমানে যে রাজনৈতিক দল দেশ চালাতে পারবে, যাদের ভিতরে ভালো নেতা নেত্রী আছে, হ্যাঁ, বর্তমান পরিস্থিতির উপরে তাকেই ভোট দেওয়া হবে। ওই মুসলিম, হিন্দু, ওই শিখ, পার্সিক, ও সমস্ত কোনো ব্যাপার না। এক একটা দলের এক এক রকম এজেন্ডা থাকে, ওটা কোনো কথা না। হ্যাঁ, যে যেটা ভালোবাসে। বেশ, সুজয়বাবু, আপনার কি মনে হয় কোথায় ভালো নেতা কোনো রাজনৈতিক দলে পাচ্ছেন না? আপনার চয়েসটা বলুন। ঘটনা হচ্ছে নিঃসংকোচে বলুন, কোনো ব্যাপার না, নিঃসংকোচে। ছোট ছোট রাজনৈতিক দল, আর এই দলগুলোর অবস্থা দেখছেন তো, সবই তো তালা খাওয়া দল, চোরের দল। আচ্ছা, হ্যাঁ, আজকে চোরের দল। আজকে বুঝতে পারছেন না দেশের পরিস্থিতি কি? সব চোর এক জায়গা হয়ে এরা কি করবে? এটা তো মারামারি করে মরবে। স্পষ্ট কথা শোনেন। মানে আপনি ইন্ডিয়া অ্যালায়েন্সের কথা বলছেন, তাই তো? হ্যাঁ, ইন্ডিয়া অ্যালায়েন্স কেন? হ্যাঁ, তা তো বটেই। এদেরকে দিয়ে কি হবে? শোনেন, একসময় কিন্তু আমরা চিন্তা করেছিলাম যে বামফ্রন্ট আমাদের কাছে খারাপ লেগেছিল, কিন্তু বিরোধী হিসাবে মমতা ব্যানার্জিকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনোদিনই ওনাকে পছন্দ করি নাই, এখনো করি না। কারণ উনি প্রশাসক হিসাবে জিরো। আচ্ছা, প্রশাসক হিসেবে জিরো। উনি একজন আন্দোলনকারী হিসাবে ঠিক আছে, কিন্তু প্রশাসক হিসাবে জিরো। ওনাকে জিরোর নিচে যদি কোনো nombর দেওয়া যায়, সেইটাই আমার কাছে মানে নাই। বেশ, ধন্যবাদ। যা বলবেন ফোন করলে নিঃসংকোচে বলবেন, আপনার কোনো নেই। ইন্ডিয়া অ্যালায়েন্স সম্পর্কে আপনার বিরূপ মত থাকলেও সেটাও আমরা দেখাবো। গণতন্ত্রের নিয়মই হচ্ছে সমস্ত কণ্ঠস্বরকে মর্যাদা দেওয়া। আমরা আর+ নিউজ, মনে রাখবেন শুধু সুজয়বাবু, আর+ নিউজ এই কাজটা দায়িত্বসম্মতভাবে করে। তারপর বিচারের ভার এই দেশের মানুষের উপর। আমি একটু যাব জনমতে, অন্যান্য ফোন নেওয়ার আগে একটু দেখাবো প্রতিবেদন। যেহেতু অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নাম তুলেই বলেছেন, এবং তিনি কি পদক্ষেপ নিতে চলেছেন এ ব্যাপারে আমরা একটি প্রতিবেদনকে আপনাদের সামনে তুলে ধরছি। আমি কোনো রাজনৈতিক দলের লোক নই, আমি সন্ন্যাসী, তবে আমি হিন্দু। কার্তিক মহারাজের বিবৃতি। হিন্দু ধর্মের উপর আঘাত এলে প্রতিবাদ করি। আমাদের অনুগামীরা হাইকোর্টে যাবেন, মামলাও করবেন।
এই হচ্ছে তার বক্তব্য। তিনি সন্ন্যাসী, একজন হিন্দু, কিন্তু তিনি কোনো এরকম বিবৃতি, কোনো জায়গায় এরকম বক্তব্য রাখেননি। তার বক্তব্য এটা। সত্যি কথা বলতে কি, কার্তিক মহারাজের এরকম বক্তব্য, তবে হ্যাঁ বেশ কিছু জায়গায় বিজেপি সভা সমাবেশে তার উপস্থিতি, এবং তিনি আজকাল অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ধর্মের উপর প্রবচন দেন, কিন্তু প্রবচন দিতে দিতে তাদের মধ্যে একটু বেশ জাগে, একটু রাজনৈতিক নেতাদের মধ্যে কারোর ভাষণ হয়ে যায়। খেয়াল করি যতটুকু সময় পাই, ইউটিউবে দেখি এরকম বেশ কিছু রয়েছে। এরকম একটা মেরুকরণের সময়, যেখানে ধর্মের ভিত্তিতে ভোট যখন একটা বড় রকমের একটা আঁকড়া বা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তখন স্বাভাবিকভাবে এটা আসবে। এবং পঞ্চম দফার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগের আজ কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। জনমতে এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন বক্তা তিনি যোগ দিয়েছেন, মানবেন্দ্র মুখোপাধ্যায় কলকাতা থেকে। মানবেন্দ্র বাবু বলুন। শুভ সন্ধ্যা সুজিত দা। হ্যাঁ, দেখুন, প্রত্যেকটা রাজনীতি দলে একটা মূল্যবোধ, দর্শনবোধ থাকে। সেই দর্শনবোধের উপর নির্ভর করে তারা কেন রাজনীতিকে প্রাসঙ্গিকতা দিচ্ছেন না। তারা অন্য ধর্ম বা বিভিন্ন ধর্মের প্রতি এই যে আঘাত এনে ভোট ব্যাংকের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন, এতে কি অদূর ভবিষ্যতে ভোট ব্যাংকের মানে পরিমাণ কি বাড়ে, না এতে ধর্মীয় ভাবকে বিশেষ করে আঘাত করে? এটাই আমার জিজ্ঞাসা। খুব গুরুত্বপূর্ণ আপনি যে প্রশ্নটা, এই যে প্রশ্নগুলো মানবেন্দ্র বাবু আপনি বললেন, স্বাভাবিক অনেকের মধ্যে এই প্রশ্নটা আসছে, কিন্তু আমি একটা শোনাবো আপনাদের কাছে যে আজও যিনি প্রধানমন্ত্রী, সেই কিছুদিন আগে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন। প্রচুর পরিমাণে ইন্টারভিউ তিনি দেন না, তার কারণ তারও ব্যাখ্যা দিয়েছেন যে অনেক সাংবাদিক হচ্ছে মানে তারা পক্ষপাত দুষ্ট, তাদের প্রশ্নের মধ্যেই উত্তর থাকে। দীর্ঘদিন ধরে এই কথাটা আমি বিভিন্ন সময় বলে এসেছি একজন ক্ষুদ্র সাংবাদিক হিসাবে, যে লিডিং কোয়েশ্চেন্স করা, মানে এমনভাবে প্রশ্নটা করা হবে যে প্রশ্নটার মধ্যে আপনি কি উত্তর দেবেন সেই উত্তরটাকে প্রভাবিত করার একটা চেষ্টা, এটাকে লিডিং কোয়েশ্চেন্স বলে। তো প্রধানমন্ত্রী তার বলেছেন সেটা, এবং এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, যেদিন আমি হিন্দু মুসলমান নিয়ে এই করব বা রাজনীতি বা এই বয়ান আসবে, সেদিন আমি জীবনে থাকার যোগ্য হব না। কিন্তু তার পরেও এসেছে, আজও এসেছে ওবিসি সংক্রান্ত বিষয়ে তার বক্তব্য। আমরা একটু বাদেই শোনাবো, কিন্তু ইতিমধ্যে আমাদের সঙ্গে সঞ্জয় মণ্ডল তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। সঞ্জয় বাবুর নদিয়া থেকে, আপনার জন্য ফোন লাইন অন করছি, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি এই কথাই বলতে চাই, যে কথাটা মমতা ব্যানার্জি বলেছে খুব বুঝে শুনে ঠিকভাবে বলছে, এবং একদম 100% ঠিক বলছে। ঠিক আছে, একদম 100% মানে পুরোপুরি ঠিক। মানে কোন কথাটা বলছেন আপনি একটু যদি স্পেসিফিক করেন সঞ্জয় বাবু। এই যে সন্ন্যাসীদের নিয়ে যে কথাটা বলছেন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা যে মমতা ব্যানার্জি একদম আবেগে বলে দিয়েছেন তা না, একদম সঠিকভাবে ঠিকভাবে বলছে, আমি এটাই বলতে চাইছি। আর এই যে কার্তিক মহারাজ বলছেন এরা সাধু বলছে, হ্যাঁ, এরা কিরকম সাধু এটা মানে একটু সন্দেহ আছে। তার কারণ এই যে বিবৃতিটা দিয়েছে, বলছে উনি হিন্দু কোনো লোক যদি সমস্যায় করেন বা হিন্দু ধর্ম কেউ যদি সমস্যায় করেন, সেইখানে উনি রুখে দাঁড়ান। কিন্তু সন্ন্যাসী কি এইটা হওয়া উচিত না? সন্ন্যাসী মানুষ যেখানে অসহায় হবে সেইখানে সন্ন্যাসীরা দাঁড়াবে, এটা আমার মনে হয়। হ্যাঁ, আর এটা ভারত সেবাশ্রমের অনেক মহারাজি এরকম বলেছেন, আরো দু একজন সাধু সন্ন্যাসীরা বিবৃতি দিয়েছে, আমি দেখলাম টিভিতে, তাদের কথাও আমার খুব একটা ভালো লাগেনি। ধন্যবাদ। নিঃসংকোচে সঞ্জয় বাবু আপনার মতামত তুলে ধরেছেন। নিঃসন্দেহে বলবেন, এদেশের নাগরিক হিসাবে প্রত্যেকের কাছেই আমরা এই আহ্বান রাখছি, যারা ভোটার নাগরিক তারা এটা বলবেন। আপনার যে বক্তব্যের নির্যাসে বলতে পারি যে যিনি সন্ন্যাসী তিনি শুধু হিন্দু না, যে কোনো পীড়িত মানুষের জন্য তিনি দাঁড়াবেন, এটা হচ্ছে সঞ্জয় মণ্ডল তার বক্তব্য। এবং বেশ কিছু সাধু সন্তদের বক্তব্য তার পছন্দ হচ্ছে না, সেটাও তিনি বললেন। আরও একজন জনমতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, কে বলছেন দয়া করে বলবেন। নিতাই ভট্টাচার্য, বলুন নিতাই বাবু সোনারপুর থেকে।
হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। সুজিত, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। এই যে মোদি বলুন, যেই বলুন, অনেক দলই করছে, মোদি তো করছে বিজেপি, যে ধর্মীয় মেরুকরণ না হয় আমাদের মূল ইস্যু হওয়া উচিত শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ, এটা মূল হওয়া উচিত। আর দেখুন, সাধু সন্ন্যাসীরা যা বলছেন, আমরা জানি সাধু সন্ন্যাসীরা মানে সকলেই ভক্তিগত। এখন রাজনীতি, এই সাধু সন্ন্যাসী ধর্ম বলো, এই রাজনীতির সঙ্গে যেদিন এসে গেছে না, তখন মানুষের মধ্যে তখন একটা তাদের সম্বন্ধে একটা অন্যরকম ধারণা আছে, তারা একটা অন্য। আমার প্রশ্ন হচ্ছে, দেখুন, মূল ইস্যুটা যেটা, সেটা নিয়ে হওয়া উচিত, যেটা জনগণ, যে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ হোক, তাকে সেই বাজারেই যেতে হবে, একই দামে সবাইকে কিনতে হবে। যে হিন্দু বলে তাকে কম দেবে বা মুসলমান বলে কম দেবে বা বেশি দেবে, সেরকম ব্যাপার না, সবাইকে একই দামে, এইটাই মূল ইস্যু হওয়া উচিত। এইটাই আমার বক্তব্য। সুজিতদা, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ নিতাই বাবু। তিনি যেভাবে বললেন, সত্যি এটার মধ্যে একটা অখণ্ড ভারত আত্মার কথা উঠে আসছে, যে সার্বজনিক জীবনে এই ভেদাভেদ রহিতভাবে যদি মানুষ সেই সুযোগ পায়, সত্যিই তো আবারও বলছি, উপনিষদের একটি লাইন অমোঘ, চিরন্তন, শাশ্বত, যেখানে বলা হচ্ছে অমৃতস্য পুত্রা, অর্থাৎ প্রত্যেকে অমৃতের সন্তান। সেই অমৃতস্য পুত্রা যখন একটা দেশ বা একটা জায়গায় বেদ, যেখানে কত হাজার বছর আগে যে সৃষ্টি, যেভাবে মানুষ ধরে রেখেছে, পরম্পরা এগিয়ে এসেছে, নবীন অনেক ধর্ম এসেছে, এবং ধর্ম নিয়ে রাজনীতি এখন হচ্ছে একেবারে সম্মুখ সমরে এসে গিয়ে দাঁড়িয়েছে।